সুপ্রিয় ছাত্ররা, আমরা পড়তে পড়তে চলে এসেছি মাধ্যমিক গণিত অধ্যায় 20-তে। এটিতে আমরা শিখব ত্রিকোণমিতির বিভিন্ন কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতি অর্থাৎ এই ব্রাঞ্চে আমরা কি শিখি? এই শাখাটিতে ত্রিভুজের তিনটি কোণ এবং বাহু নিয়ে আলোচনা করা হয়, তাদের বিভিন্ন পরিমাপের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, ত্রিকোণমিতির মাধ্যমে। এখন এখানে বিশেষ করে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের ধারণা পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে আমরা সূক্ষ্ম এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটি পেয়ে থাকি। অর্থাৎ যে ত্রিভুজের কোনো কোণই সমকোণ নয় সে ত্রিভুজের ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ এটিকে বানিয়ে নিই। কিভাবে বানিয়ে নিই আমরা সেটিও দেখব। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায়ে যে জিনিসগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে ত্রিকোণমিতির কিভাবে উদ্ভব হয়েছে, তার কি বাস্তব প্রয়োজনীয়তা। তারপরে আমরা জানবো যে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ কি। আমরা এতদিন ধরে যত সব কোণ পড়েছি, বিভিন্ন জ্যামিতিক কোণ, এগুলি সবই ধনাত্মক কোণের উদাহরণ। তাহলে ঋণাত্মক কোণও কি কিছু হতে পারে? এই অধ্যায়ের মাধ্যমে আমরা সেটিও জানতে পারবো। আমাদের ঋণাত্মক কোণ কি সেটির ধারণাও আমরা শিখব। বিভিন্ন কোণ পরিমাপের ধারণা এবং ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির ধারণা, তাদের সম্পর্ক, বিভিন্ন সমস্যার আমরা সমাধান করব। তাহলে ত্রিকোণমিতি কথাটি কিভাবে এসছে? ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটি বিশেষ শাখা। আগেই বলেছি, এই শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ ট্রাই, যার অর্থ হচ্ছে তিন, আর গণ হচ্ছে কোণ, অর্থাৎ এই ট্রাইগন হচ্ছে একটি ত্রিভুজকে বোঝাচ্ছে, এবং মেট্রন হচ্ছে যার অর্থ পরিমাপ। ঠিক আছে, ত্রিভুজের কোণের পরিমাপ। ঠিক আছে, যে শাখাটিতে আলোচনা করা হয় সেটি হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির প্রয়োগ কোথায় হয়? অনেক বাস্তব সমস্যা আমরা যেখানে এই ত্রিকোণমিতির ব্যবহার করতে পারি, অনেক সহজে সেই বাস্তব সমস্যার সমাধান করা যায়। যেমন পাহাড় পর্বতের উচ্চতা যদি মাপতে হয়, তাহলে কি সম্ভব যে একটা পাহাড়ের কেন্দ্রে গিয়ে সেখান থেকে ঘুরে উপরে উঠে, পাহাড়ের শীর্ষে উঠে আমরা পাহাড়ের উচ্চতা মাপছি? সেটি কিন্তু সম্ভব নয়। তাহলে সেই পাহাড় পর্বতের উচ্চতাও আমরা মাপতে পারি ত্রিকোণমিতির সাহায্যে। ঠিক আছে, আকাশে কোনো পাখি অথবা কোনো বস্তুর উচ্চতা নির্ণয়, আকাশে উঠছে কোনো পাখি, তার উচ্চতা আমরা নির্ণয় করতে পারি ত্রিকোণমিতির সাহায্যে। আমরা কোনো উঁচু স্তম্ভের উচ্চতাও নির্ণয় করতে পারি, কোনো উঁচু গাছের উচ্চতা। তাছাড়া নদী, নালা কতটা চওড়া ইত্যাদি, যা গণিতের অন্য শাখার মাধ্যমে সমাধান এ যাবৎ করা সম্ভব ছিল না, সেটি আমরা ত্রিকোণমিতির সাহায্যে করতে পারি। ত্রিকোণমিতির সাহায্যে প্রথমে আমরা একটু জেনে নেব বিভিন্ন কোণ আমরা কি করে পাই, তারপরে আমরা এই অধ্যায়ের শেষের দিকে পাহাড় ও পর্বতের উচ্চতা কি করে মাপবো। আমরা এই যে বাস্তব সমস্যাগুলো দেখতে পেলাম, এর যে কোনো একটি সমস্যা অর্থাৎ পাহাড় ও পর্বতের উচ্চতা আমরা মেপে দেখবো কি করে মাপা যায় ত্রিকোণমিতির সাহায্যে। ঠিক আছে, আসলে ত্রিকোণমিতি হচ্ছে, আমরা যদিও বলি তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক আলোচনা, আসলে এটি কিন্তু সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে আলোচনা, বাহুর মধ্যে বিভিন্ন সম্পর্ক নিয়ে আলোচনা। কিন্তু এছাড়াও আমরা সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজের আলোচনাও ত্রিকোণমিতিতে করতে পারি। এখানে 1 নম্বর চিত্রে এবং 2 নম্বর চিত্রে যথাক্রমে সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে। কারণ 1 নম্বর চিত্রে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির কম, আর 2 নম্বর চিত্রে একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রির বেশি, তাই স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক পদ্ধতি কিভাবে প্রয়োগ করব? আমরা এক্ষেত্রে এই ত্রিভুজগুলিকে আমরা সমকোণী ত্রিভুজে পরিণত করব। কি করে করব? আমরা এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টেনেছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে ত্রিভুজগুলি তৈরি হয়েছে সেগুলি প্রত্যেকটি কিন্তু একটি করে সমকোণী ত্রিভুজ। আমরা এই ত্রিভুজগুলিকে সমকোণী ত্রিভুজে কিভাবে তৈরি করেছি এখানে কিন্তু দেখানো হয়েছে। এরপরে কিন্তু আমরা ত্রিকোণমিতিক পদ্ধতি প্রয়োগ করতে পারি। ঠিক আছে,
হঠাৎ করে ত্রিকোণমিতি এলো কেন, বা ত্রিকোণমিতির বাস্তবে আমরা কোথায় প্রয়োগ করি। তাহলে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ কিন্তু আগেই বলেছি যে জ্যামিতিক কোণের কিন্তু কোনো ঋণাত্মক কোণ বলে কিছু হয় না। জ্যামিতিক কোণ সবসময় ধনাত্মক। আমরা মহাবিশ্বে যে কোনো কোণ দেখি, সব থেকে বড় কোণ কত ডিগ্রি হতে পারে, তার জ্যামিতিক পরিমাপ কত হতে পারে, সব থেকে বড় কোণ। আমরা যদি একটি বিন্দু বা একটি বৃত্ত আঁকি, সেই বিন্দুটির চারপাশে যদি আমরা ঘুরি, সেটাই তো সর্বোচ্চ কোণ হবে, রাইট? তাহলে সেটি যদি হয়, তাহলে বিন্দু চারপাশ মিলে সম্পূর্ণটা কতটা কোণ হবে? 360 ডিগ্রি। তাহলে জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান কত হতে পারে? 360 ডিগ্রি। আর সর্বনিম্ন অবশ্যই 0 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতিক কোণের মান কিন্তু যা খুশি হতে পারে, অর্থাৎ এটির মান ঋণাত্মক হতে পারে, ধনাত্মক 360 ডিগ্রি থেকে বেশিও হতে পারে। কিভাবে হতে পারে আমরা দেখব। এই নিচের চিত্রে ও বিন্দু থেকে ওপি এবং ও কিউ রেখা দুটি নির্গত হয়েছে, ঠিক আছে? ও বিন্দু থেকে ওপি এবং ও কিউ। তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ওপি থেকে ও কিউ এর দিকে যদি অগ্রসর হই, তাহলে এখানে একটি কোণ তৈরি হবে। সেই কোণটির মান হচ্ছে পি ও কিউ। আবার যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যদি অগ্রসর হই, অর্থাৎ এই দিকে, তাহলে কিন্তু ওই একই বিন্দু দিয়ে, অর্থাৎ পি ও কিউ দিয়ে আমরা একটি প্রবৃদ্ধ কোণ পাই। উল্টো দিকে যদি যাই, ঠিক আছে? সেটিও পি ও কিউ, কিন্তু এটা হচ্ছে একটি প্রবৃদ্ধ কোণ। আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে গিয়ে পেয়েছি এই কোণটি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই যে পি ও কিউ কোণের মান এবং প্রবৃদ্ধ পি ও কিউ কোণের মান, এটি কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে এই দুটো কোণের মানের চিহ্ন কিন্তু দুটোই ধনাত্মকই হবে। কিন্তু ত্রিকোণমিতির বেলাতে কি হবে আমরা আরেকটু আগে গিয়ে জানি। এই জ্যামিতিক কোণের বেলায় যেহেতু কেবলমাত্র মানই বিচার্য বিষয়, তাই এক্ষেত্রে কোণটি ঋণাত্মক হওয়ার, এখানে কোনো কোণই ঋণাত্মক নয়, দুটি কোণই কিন্তু ধনাত্মক কোণ, অর্থাৎ পিও কিউ এবং প্রবৃদ্ধ পিও কিউ দুটোই কিন্তু ধনাত্মক কোণ, ঠিক আছে? জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোণের পরিমাণই হচ্ছে মূল বিচার্য। কিন্তু যদি আমরা ত্রিকোণমিতির বেলাতে যাই, তাহলে এই যে আমরা অগ্রসর হয়েছি ওপি থেকে ও কিউ এর দিকে, যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তাহলে সেই কোণটিকে আমরা ধনাত্মক কোণ, ঠিক আছে? অর্থাৎ পিও কিউ হচ্ছে যে কোণটি তৈরি করেছে, এই যে পিও কিউ, আমরা গেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটি ধনাত্মক কোণ। যদি আমরা প্রবৃদ্ধ পিও কিউ এর দিকে অগ্রসর হই, তাহলে এটি ঋণাত্মক কোণ তৈরি হয়। অর্থাৎ এইদিকে গিয়ে যদি আমরা এদিকে যদি আমরা 60 ডিগ্রি যাই, তাহলে কত ডিগ্রি কোণ হবে? প্লাস 60 ডিগ্রি। যেহেতু উল্টো দিকে গেছি, তাহলে এটি কত ডিগ্রি হবে? এটি হচ্ছে আমরা এখান থেকে গেছি এই অবধি এসেছি -180 ডিগ্রি, আবার এই অবধি গেছি, আরো কত ডিগ্রি গেছি আমরা? এখানে এই অবধি গেলে আরো -90 ডিগ্রি, অর্থাৎ -270 ডিগ্রি। এখান থেকে এইটুকুনি -30 ডিগ্রি, অর্থাৎ -300 ডিগ্রি গেছি। মানে এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটি হবে প্রবৃদ্ধ পিও কি হবে -300 ডিগ্রি, কারণ এখানে আমরা উল্টো দিকে আমরা ঘড়ির কাঁটার দিকে গেছি, আর এই দিকে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কোণটি হচ্ছে ধনাত্মক কোণ, এই কোণটি হচ্ছে ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে যাওয়ার ফলে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাই ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দিক এবং কোণের পরিমাণ উভয়ই বিচার্য বিষয়। তাহলে সম্পূর্ণ একবার যদি কোনো কাঁটা যদি আবর্তন করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কত ডিগ্রি তৈরি হবে? অর্থাৎ এইখান থেকে গিয়ে একবার ঘুরে আবার এইখানে আসবে, তাহলে অবশ্যই 360 ডিগ্রি তৈরি হবে। কিন্তু আবার যদি খানিকটা যায়, অর্থাৎ থিটা যায়, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 360 প্লাস থিটা, ঠিক আছে? 360 ডিগ্রি প্লাস থিটা। এবার যতবার করে আবর্তন করবে, ততবার করে 360 ডিগ্রি করে কোণ তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ত্রিকোণমিতিক কোণের বেলাতে আমরা 360 ডিগ্রির থেকেও বেশি কোণ পেতে পারি। যদি আমরা একাধিকবার একই দিকে আবর্তন করি, তাহলে আমরা 360 ডিগ্রির বেশি কোণ পাবো।
যদি আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে যাই তাহলে সেটা পজিটিভ কোণ হবে, অর্থাৎ ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে ঋণাত্মক কোণ হবে। ঠিক আছে, এখানে এই চিত্র দিকে ডান দিকের চিত্র দিতে আমরা ঘড়ির কাঁটার দিকে গেছি, তাই এটি ঋণাত্মক কোণ হয়েছে। একবার গিয়ে আরো খানিকটা গেছি, অর্থাৎ মাইনাস থিটা গেছে, তাই -360 প্লাস থিটা হয়েছে। ঠিক আছে, তাই ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দিক এবং পরিমাণ উভয়ই বিচার্য। এবারে একটি প্রশ্ন, যে কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি তার প্রাথমিক অবস্থান থেকে প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 বার সম্পূর্ণ আবর্তনের পর আরো 45 ডিগ্রি কোণ ঘূর্ণন সম্পন্ন করে, তবে সেক্ষেত্রে কোণের পরিমাণ কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার আবর্তন করলে 360 ডিগ্রি প্লাস যদি আরো থিটা যদি যায়, আরো থিটা কোণ তৈরি হয়, তাহলে এখানে এই রকম কতবার গেছে? এই প্রশ্ন অনুসারে এরকম তাহলে 3 বার গেছে। সেক্ষেত্রে তাহলে কি হবে? 3 × 360 ডিগ্রি প্লাস এখানে থিটার জায়গায় কতটা গেছে? আরো 45 ডিগ্রি। তাহলে সর্বমোট কোণ কতটা হবে? 1125 ডিগ্রি। তাহলে আমরা আগেই বলেছি যে জ্যামিতিক কোণের সর্বনিম্ন সর্বাধিক মান যথাক্রমে 0 ডিগ্রি ও 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছাড়াও যে কোনো কম কোণও হতে পারে, 0 ডিগ্রি থেকে কম, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করলে তাহলে 0 ডিগ্রি থেকে কম হয়ে যাবে, মানে নেগেটিভ হয়ে যাবে, আর 360 থেকেও বেশি হবে। এখানে যেমন উপরের উদাহরণ থেকে বোঝা যাচ্ছে 360 থেকেও বেশি হতে পারে, অর্থাৎ একাধিকবার যদি আবর্তন করে। ঠিক আছে, এবারে আমরা ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং কতগুলি সমস্যা নিয়েও আলোচনা করব। এখন এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের দুটি পদ্ধতি হচ্ছে, একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কি? ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে দুটি পরস্পরছেদী সরল রেখা যখন একে অপরের উপর লম্বভাবে দাঁড়ায় তখন যে কোণ তৈরি করে তাকে আমরা এক সমকোণ বলি। এবারে এক সমকোণকে আমরা আবার 90 ভাগে যদি ভাগ করি তাহলে এক একটি ভাগ কত ডিগ্রি কোণ তৈরি করবে? 1 ডিগ্রি করে কোণ তৈরি করবে, তাই তো? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ডিগ্রি সমান 90 ভাগে ভাগ করে দিলে এক একটি ভাগ মানে হচ্ছে 1 ডিগ্রি কোণ, তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি। আবার এই 1 ডিগ্রিকে আমরা যদি পুনরায় 60টি সমান ভাগে ভাগ করি, অর্থাৎ এটি কি বলা হয়? 60টি সমান ষষ্ঠিক মিনিট, তাহলে কি দাঁড়াচ্ছে যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, ও আবার প্রতি মিনিটকে আমরা 60টি ষষ্ঠিক সেকেন্ডে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 1 ষষ্ঠিক মিনিট মানে হচ্ছে 60 ষষ্ঠিক সেকেন্ড। ঠিক আছে, তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে বিভিন্ন কোণ পরিমাপের এককের ধারণা। তাহলে এখানে সবচেয়ে ছোট একক কোণটি সেকেন্ড আর সবচেয়ে বড় একক হচ্ছে ডিগ্রি। এবার বৃত্তীয় পদ্ধতিতেও বিভিন্ন কোণ পরিমাপ করা যায়। বৃত্তীয় পদ্ধতিতে কি হয়? আমরা এখানে বৃত্তচাপের সাহায্য নিই। ঠিক আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে আমরা তাকে একক হিসাবে গণ্য করি এবং তাকে আমরা বলি 1 রেডিয়ান। এটিকে লেখা হয় এরকম ভাবে, ঠিক আছে, যেটা তো রেডিয়ান চিহ্ন। তাহলে কি হয়? এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটিকে আমরা 1 রেডিয়ান বলি। ঠিক আছে, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক হয়, কারণ ব্যাস বাড়লে পরে বৃত্তের পরিধিও বাড়বে, আবার ব্যাস কমলে বৃত্তের পরিধিও কমবে এবং সুষম হারে বাড়বেও কমবে। তাহলে এই দুটোর অনুপাত নিশ্চয়ই ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাতের উপর নির্ভর করে আমরা রেডিয়ান পাই, অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এটি আমরা প্রমাণ করি যে রেডিয়ান কেন ধ্রুবক কোণ। এখানে আমরা একটি অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি যার ব্যাসার্ধ OA। তাহলে OA সমান সমান R, আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি।
ওএ সমান সমান আর, আর এখানে ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে ওএ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটি চাপ এবি, এবি বৃত্তের কেন্দ্র ওতে এ ও বি কোণ তৈরি করেছে। ঠিক আছে, এখানে এই আর দৈর্ঘ্যেরই একটি বৃত্তচাপ কেন্দ্রে এ ও বি কোণ তৈরি করেছে। তাহলে কি এ ও বি হচ্ছে 1 রেডিয়ান, রেডিয়ানের সংজ্ঞা অনুসারে আমরা পাই। আবার আমরা কি জানি যে এই বৃত্তের সম্পূর্ণ পরিধি দ্বারা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, এই বৃত্তের সম্পূর্ণ পরিধি দ্বারা, অর্থাৎ এইখান থেকে শুরু করে 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 এইখান থেকে আবার যদি চলে আসে এখানে, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করে, 4 সমকোণের সমান কোণ তৈরি করে, তাই তো? এক পাক দিলে 4 সমকোণ তৈরি হয়, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি যদি নিই, তাহলে আমরা এই অনুপাতটি পাই r/2 পাই। ঠিক আছে, কারণ আমরা জানি বৃত্তের পরিধি মানে 2 পাই r। এটি থেকে আমরা পাই বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান সমান 1/2 পাই। আবার যদি আমরা কোণ এ ও বি বাই 4 সমকোণের এই অনুপাতটি লিখি, তাহলে কোণ এ ও বি মানে কি 1 রেডিয়ান। আমরা এখানে কোণ এ ও বি এর জায়গায় 1 রেডিয়ান শুধু বসিয়ে দিয়েছি। আবার আমরা জানি যে যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। অর্থাৎ এই যে চাপের যে দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে কেন্দ্রের সঙ্গে উৎপন্ন কোণের পরিমাণ বেড়ে যাবে, তাই তো? তাহলে এই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেই কোণের মান নির্ভর করছে। তাই এখানে বলা হচ্ছে যে যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির মান, কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। অর্থাৎ চাপ বাড়লে পরে কেন্দ্রস্থ কোণ, উৎপন্ন কেন্দ্রস্থ কোণের পরিমাণ বাড়বে। আবার যদি চাপ কমে যায়, তাহলে সেই চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা কি পেয়েছিলাম যে কোণ এ ও বি বাই 4 সমকোণ সমান সমান, তাহলে কোণ এ ও বি কোন চাপের দ্বারা তৈরি হয়েছে। তাহলে এই যে এখানে যেটি বলা হয়েছে যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। তাহলে সেই হিসাবে আমরা তাহলে কি লিখতে পারি, কোণ এ ও বি বাই 4 সমকোণ মানে কি, কোণ এ ও বি কোন চাপের দ্বারা তৈরি হয়েছে, আর চাপের দ্বারা তৈরি হচ্ছে, এই চাপের দ্বারা। তাহলে বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য। ঠিক আছে, আর 4 সমকোণ কোন চাপের দ্বারা তৈরি, এই পুরো চাপ অর্থাৎ বৃত্তের পরিধির দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই r/2 পাই r। ঠিক আছে, আর যদি কাটাকাটি হয়ে যায় তাহলে 1/2 পাই পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কোণ এ ও বি মানে কি আবার 1 রেডিয়ান, আর 4 সমকোণের জায়গায় এখানে 4 সমকোণ এখানে আমরা শুধু বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কি পাই, 1 রেডিয়ান সমান সমান 4/2 পাই সমকোণ। আমরা যদি 4 সমকোণটা ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা এরকমই পাই। এবার কাটাকাটি করলে কি পাই আমরা, 2/পাই সমকোণ। তাহলে এই মানটি কিন্তু একটি ধ্রুবক সংখ্যা, কারণ এখানে 2/পাই, এখানে 2 ও ধ্রুবক আবার পাই ও ধ্রুবক। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান মানে আমরা কি পেলাম, যে এটি যে একটি ধ্রুবক সংখ্যা আমরা সেটি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান মানে কি দাঁড়াবে, 1 রেডিয়ান মানে যদি 2/পাই হয়, এই পাইটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে পাই রেডিয়ান মানে 2 সমকোণ বা 180 ডিগ্রি। রেডিয়ানের মান আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কি পাবো, পাই রেডিয়ান মানে কি আমরা জানি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে 1 রেডিয়ানের মান যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি, তাহলে আমরা 180 ডিগ্রি বাই পাইয়ের মান যদি বসিয়ে দিই, আমরা কিন্তু পাইয়ের মান আবার জানি 22/7 হয়, তাই তো? পাই মানে কত, পাই একটি হচ্ছে ধ্রুবক সংখ্যা, পাইয়ের মান যদি আমরা বসিয়ে দিই 22/7, তাহলে আমরা কত পাই, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড এর কাছাকাছি বা প্রায়। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান মানে আমরা কত ডিগ্রি সেটি আমরা পেয়ে গেলাম। এবারে আমরা ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে বিভিন্ন যে স্ট্যান্ডার্ড কোণ রয়েছে, ঠিক আছে, সেই কোণগুলির আমরা সরাসরি কনভার্সনগুলি কি সেগুলি আমরা জেনে নেব। তো 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান,
180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, 90 ডিগ্রি মানে কি পাই বাই 2 রেডিয়ান, আর 60 ডিগ্রি কি পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, এগুলি আমরা নিজে ক্যালকুলেট করেও পেতে পারি। তো 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4 রেডিয়ান, কারণ আমরা জানি কি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, খুবই সহজ। 90 ডিগ্রি মানে কি তাহলে পাই বাই 2 রেডিয়ান, 60 ডিগ্রি মানে কি তাহলে পাই বাই 3 রেডিয়ান। তেমনি করে আমরা 45 ডিগ্রি মান বা অন্য কোনো ডিগ্রি যদি আমাদের দিয়ে দেয় ষষ্ঠিক পদ্ধতিতে, সেটিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে এরকম ভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, 30 ডিগ্রি মান যেমনটি আমরা পেয়েছি পাই বাই 6। ঠিক আছে, কারণ 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, এবার এখান থেকে ঐকিক নিয়ম যদি আমরা প্রয়োগ করি তাহলে পেয়ে যাব 30 ডিগ্রি মানে কত রেডিয়ান, পাই বাই 6। ঠিক আছে, এখানে 1 রেডিয়ান মানে হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। আমরা এর আগে এটা বার করেছিলাম। আমরা সাধারণত ষষ্ঠিক পদ্ধতিতে কোণ বোঝানোর সময় আমরা কোণের পরিমাণের উপরে ডিগ্রি চিহ্নটি ব্যবহার করি, যে এটাকে আমরা যে 180 ডিগ্রি বা যেটাই হোক না কেন আমরা এরকম একটা চিহ্ন বসিয়েছিলাম, তাই তো, 180 উপর দিকে কর্নারে। ঠিক আছে, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ বোঝানোর জন্য কোণের পরিমাণের উপরে এই চিহ্নটি ব্যবহার করা হয়। এই চিহ্নটি আসলে কিন্তু একটি চাপ চিহ্ন, অর্থাৎ আর্ক, ইংরেজিতে যেটিকে বলি আর্ক। এখন আর্কের কাছাকাছি যে লেটারটি হয় সেটি হচ্ছে সি। যে ইংরেজি লেটারটি হয় আর্কের কাছাকাছি সেটি হচ্ছে সি। তাই আমরা এরকম ভাবে এই ঠিক ওপরে কর্নারের দিকে আমরা এই আর্ক চিহ্নটি এরকম ভাবে দিয়ে রেডিয়ান বোঝাই। এবারে আমরা একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা তৃতীয় কোণের ষষ্ঠিক মান পেয়ে যাচ্ছি। আমরা জানি এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টির মান বাদ দিয়েছি সেখান থেকে আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এখন আমরা এই 40 ডিগ্রিকে বৃত্তীয় মানে কনভার্ট করব। কিভাবে করব? আমরা কি জানি 180 ডিগ্রি মানে পাই, সেখান থেকে আমরা 40 ডিগ্রি মান পেয়ে যাচ্ছি। পাই বাই 180 ইন্টু 40 করলে আমরা কি পাচ্ছি 2 পাই বাই 9 রেডিয়ান, অর্থাৎ তৃতীয় কোণের বৃত্তীয় মান 2 পাই বাই 9 রেডিয়ান। আমরা এবারে দ্বিতীয় প্রয়োগে চলে যাব। দ্বিতীয় প্রয়োগ বলছে যে একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে পূর্ণ দুবার ঘুরলো, তারপর ঘড়ির কাঁটার দিকে আবার 90 ডিগ্রি ঘুরলো। যে কোণটি তৈরি হলো সেই কোণটির মান বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের বার করতে হবে। তাহলে ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটা অর্থাৎ এই ঘড়ির কাঁটার মতো হয়, যদি রশ্মিটি এরকম জায়গায় যদি রাখা যায় রশ্মিটি, তাহলে আমরা কি জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে এই রশ্মিটি তাহলে ধনাত্মক কোণ তৈরি করে, এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে ঋণাত্মক কোণ তৈরি করবে। তাহলে ঘোরানো যাক রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা একবার ঘোরালাম, কত ডিগ্রি কোণ তৈরি হলো? 360 ডিগ্রি, তাই তো। আবার আমরা ঘোরালাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আবারও 360 ডিগ্রি কোণ তৈরি হলো। তাহলে এগুলো সব ধনাত্মক কোণ। এবারে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে ঋণাত্মক কোণ তৈরি হবে, এবং সেটি হচ্ছে 90 ডিগ্রি। এর আগের পজিশন ছিল হচ্ছে এইখানে, সেখান থেকে কত ডিগ্রি ঘুরলো? 90 ডিগ্রি। তাহলে মোট কোণের পরিমাণ কত হলো? 630 ডিগ্রি। ঠিক। এবারে এই দুবার পূর্ণ ঘড়ির কাঁটাটি এবারে আমরা এরকম ভাবে লিখতে পারি। আসলে আমরা বারে বারে যোগ না করে, কখনো যদি বলে ঘড়ির কাঁটা 5 বার বিপরীত দিকে ঘোরার ফলে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে, আমরা এমন ভাবে বারবার যোগ না করে আমরা গুণের আকারেও লিখতে পারি, অর্থাৎ এরকম ভাবে 2 × 360 ডিগ্রি যেমন ভাবে করেছি, এখানে আমরা 2 এর জায়গায় 5 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার ফলে কত ডিগ্রি কোণ। এরপরে আমরা কি করব? ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য যে কোণ তৈরি হয়েছে সেটিকে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ যে -90 ডিগ্রি হয়েছে সেটিকেও আমরা এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে কি দাঁড়াবে? 630 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে যে কোণটি তৈরি হয়েছে সেই কোণের মান হচ্ছে, মোট যে কোণ তৈরি হয়েছে সেটির মান হচ্ছে 630
ডিগ্রি। এদিকে এবার আমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে লিখতে পারি। সেটার মান হচ্ছে 630 পাই বাই 180 আমরা লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে 3.5 পাই। ঠিক আছে, আমরা শুরুতে বলেছিলাম যে ত্রিকোণমিতিক উপায়ে আমরা খুব সহজেই পাহাড়ের উচ্চতা, কোনো গাছের উচ্চতা, বা কোনো নদীর প্রস্থ অর্থাৎ নদীটা কতটা চওড়া সেটা আমরা মাপতে পারি। আমরা এখানে একটি উদাহরণ থেকে দেখব যে কিভাবে পাহাড়ের উচ্চতা আমরা ত্রিকোণমিতিক পদ্ধতিতে খুবই সহজে মাপতে পারি। আমাদের পাহাড়ের চূড়াতে উঠতে হবে না, আমাদের পাহাড়ের একদম গোড়ায় যেতে হবে না। ঠিক আছে, কিন্তু আমরা ত্রিকোণমিতিক পদ্ধতিতে পাহাড়ের উচ্চতা আমরা মেপে ফেলবো, পুরো মাপবো। এখানে পর্যবেক্ষক রয়েছে, কোনো একটি পাহাড় থেকে একটি দূরত্বে রয়েছে পর্যবেক্ষক, কোনো একটি দূরত্ব রয়েছে, অর্থাৎ যে কোনো দূরত্বে। এই দূরত্বটি হচ্ছে বিসি আমরা ধরে নিচ্ছি, আর পাহাড়ের উচ্চতা হচ্ছে এবি বা এইচ। তো পাহাড় থেকে পর্যবেক্ষক বিসি দূরত্বে আছে। তাহলে এই পর্যবেক্ষক পাহাড়ের চূড়া যে কোণে দেখবে সেটি হচ্ছে এই কোণ বিসিএ বা এসিবি। ঠিক আছে, এই কোণটি আমরা মাপতে পারবো, অর্থাৎ ভূমির সঙ্গে পর্যবেক্ষক পাহাড়ের চূড়ার দিকে তাকালে যে কোণটি তৈরি হয় সেই কোণটি, ধরা যাক এই কোণটি 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা tan 60 মান পেয়ে যাচ্ছি এবি বাই বিসি, এবি বাই বিসি। ঠিক আছে, লম্ব বাই ভূমি অর্থাৎ এইচ বাই বিসি। এবারে পর্যবেক্ষক যদি আরেকটু পিছিয়ে যায়, আরেকটু অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বের ক্ষেত্রে পিছিয়ে গেল, এই দূরত্বটি কিন্তু আমরা জানি কতটা দূরত্ব পর্যবেক্ষক আরো দূরে চলে যাচ্ছে সেটি কিন্তু আমরা জানি। তাহলে আরেকটু যদি পিছিয়ে ডি বিন্দুতে যায়, এবার ডি বিন্দু থেকে পাহাড়ের চূড়ার দিকে তাকায়, তাহলে এই কোণটি যদি 30 ডিগ্রি হয়, এখানে পর্যবেক্ষক এক্স দূরত্ব পিছিয়ে গেছে। ঠিক আছে, আর এই কোণটি যদি 30 ডিগ্রি হয়, এখানেও আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে যাব tan 30 এবি বাই বিডি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোণটি এই এবি, একই লম্ব এবি এবং ভূমি হচ্ছে এটা বিডি। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি এবি বাই বিডি সমান সমান এইচ বাই বিসি প্লাস এক্স। এই এইচ বাই বিসি প্লাস এক্স, এই এক্স দূরত্বটি আমরা জানি, কারণ পর্যবেক্ষক কত দূর সরছে আগের অবস্থান থেকে সেটি আমরা পেয়ে যাব। এবার এখান থেকে আমরা এই সমীকরণটি পেয়ে যাই, অর্থাৎ আমরা এখান থেকে 1/tan 60 মান পেয়ে যাব বিসি বাই এইচ, এখান থেকে 1/tan 30 মান পেয়ে যাব বিসি প্লাস এক্স বাই এইচ। এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে আমরা উপরে কি যাব বিসি প্লাস এক্স মাইনাস বিসি পেয়ে যাব। তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, আর এখানে আমরা এইচ কমন নিয়ে নিয়েছি। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, তোমরা যদি খাতায় কলমে করো এই দুটো সমীকরণ থেকে এই সমীকরণটি অনায়াসে তোমরা পেয়ে যাবে। এবার এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণে অজানা রাশি কোনটি? শুধুমাত্র কিন্তু এইচ, অর্থাৎ এই পাহাড়ের উচ্চতা। কারণ এই এক্স টি কিন্তু আমরা জানি, কারণ কতদূর পর্যবেক্ষক সরেছে এটি আমরা মেপে নিতে পারবো। এই দিকে আমাদের মাপতে কোনো অসুবিধা নেই। আমাদের মাপতে অসুবিধা কোন দিকে? এই পাহাড়ের দিকে, কারণ আমরা তার পাহাড়ের ভেতরে প্রবেশ করতে পারবো না। আমরা এক্স জানি, tan 30 মান জানি, tan 60 মান জানি, তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এইচ এর মান পেয়ে যাবো না? বাকি রাশিগুলো সব ডান দিকে নিয়ে গেলে এইচ এর মান আমরা পেয়ে যাবো, অর্থাৎ পাহাড়ের উচ্চতা আমরা পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা একটি গাছেরও উচ্চতা গাছের মাথায় না চড়ে আমরা কিন্তু বার করতে পারি। ঠিক আছে, গাছের উচ্চতা মাপা আরো সহজ। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে বার করতে পারি। অনেক ধন্যবাদ এই সেশনটি মনোযোগ সহকারে শোনার জন্য। আমরা এরপরে এই অধ্যায়ের আরো অনেক প্রয়োগ নিয়ে আসবো।